কাজ শক্তি ক্ষমতা কয় নাম্বার অধ্যায়? 5। এই অধ্যায়ের অধিকাংশ জিনিসই এসএসসিতে পড়েছ। এইচএসসিতে আর একটু ডিফারেন্ট ওয়েতে পড়তে হবে। মানে হ্যাঁ, তোমার টপিকের নামগুলো জানা, ভিতরে অনেক কিছু চেঞ্জ আসবে। হ্যাঁ, ঠিক আছে। কাজ শক্তি ক্ষমতা এই অধ্যায় পড়ার জন্য খুব বেশি শক্তি ব্যয় হয় না, একটু শুধু কাজ করলেই না। কাজ ও শক্তির ধারণা এই জায়গাটাতে একটু তোমাদের মুখ থেকে শুনি তো। কাজ শেষের দিক থেকেই বলো, এই বলো বর্ণ, কাজ সম্পর্কে বলো। তানভীর হাসা শুরু করছে, দেখছো কি কপাল খারাপ। বলো বর্ণ বলো তাড়াতাড়ি, কাজ কারে বলে? হ্যাঁ, আমাকেই কেন বলো, প্রান্ত বলো, কাজ কি? এত কঠিন জিনিস কি করে বলতে পারো তোমরা? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে স্মরণ হবে, তখন কাজ। এই যে ঘুমায় মানুষ, এটা কি কাজ? এই যে পড়াশোনা করে, এটা কি কাজ? এই যে গল্প করে, মানুষের নামে সুনাম করে, এটা কি কাজ? কাজ না? যা হোক, আমাদের প্রাত্যহিক জীবনে সামাজিক যে ব্যাপারগুলো রয়েছে, এগুলোর যে কাজের ধারণা, তার সঙ্গে ফিজিক্সের কাজের পার্থক্য রয়েছে, তাই না? ওইখানে পড়াশোনা করা, দুর্নাম করা, সুনাম করা, এগুলো সব কাজ। কিন্তু ফিজিক্সের ভাষায় কাজ যদি বলি, আপনারা কথা বললে হারিয়ে যাবেন, অথবা আমি হারিয়ে যাব। হ্যাঁ, ফিজিক্সের ভাষায় কাজ যদি বলি, তাহলে এটা মোটামুটি সবার ধারণা আছে যে বল প্রয়োগ হবে, বল থাকতে হবে, আর বলের প্রয়োগে কোনো একটি বস্তুর স্মরণ ঘটতে হবে, তাহলে একটা কাজ। যেমন দেয়াল ঠেলার গল্প বলে সবাই, জিজ্ঞেস করলেই দেয়াল ঠেলার কথা বলে, যে দেয়াল ঠেললাম কিন্তু সরলো না, তাহলে কাজ হবে? হ্যাঁ, তাহলে কাজ হতে হলে যার উপর বল প্রয়োগ করব তার কি হতে হবে? স্মরণ হতে হবে। এখানে কাজ এবং শক্তির ব্যাপারে একটা বিষয় বলি, যে কোনো একটা কাজ করার জন্য শক্তি ব্যয় হয়, যতটুকু শক্তি ব্যয় হবে কাজের পরিমাণ ঠিক ততটুকু, মনে থাকবে? ঠিক আছে। আবার যদি এরকম হয় যে কখনো কখনো শক্তি ব্যয় না হয়ে এমন কিছু কাজ হয় যাতে শক্তি গেইন হয়, বুঝতে পেরেছো তো? এমন কিছু কাজ হয় যাতে শক্তি গেইন হয়, মানে তোমার শক্তি বাড়বে কিছু কাজ করলে। এটা কেমন ভাবে হইতে পারে? এই যে খাইলা, খেলে তোমার শক্তি বাড়বে, ঠিক আছে। আবার দৌড়াবা, তখন তোমার শক্তি কমবে। তারপরেও কিছু মানুষ নিজের শক্তি সামর্থ্য বাড়ানোর জন্য দৌড়ে বেড়ায়, বোকা কোথাকার। এভাবে দৌড়াইলে কোনদিন শক্তি বাড়ে? শক্তি কমে। এই যে ব্যায়াম করে, বলে ওর শক্তি বাড়াবে, অ্যাকচুয়ালি শক্তি বাড়ানোর জন্য না, ওর ফিটনেস ঠিক রাখার জন্য এই কাজটা করে, তাই তো? তাহলে আমাদের দৈনন্দিন জীবনের কাজ আর ফিজিক্সের কাজ ভিন্ন, এটা প্রথম কথা। আর কাজ এবং শক্তি এ দুটো হচ্ছে সমতুল্য রাশি। কাজ এবং শক্তি সমতুল্য রাশি, প্রথমে এই তথ্যটা মাথায় রাখবা। কোনো একজন ব্যক্তি একটি বস্তু সরানোর ক্ষেত্রে, নিজের দেহকে কোনো জায়গাতে উপরের দিকে উঠানোর ক্ষেত্রে, মানে সিঁড়িতে উঠছে সে, তাহলে নিজেকে তো তুলতে হচ্ছে। এই ক্ষেত্রে যত বেশি শক্তি ব্যয় করবে সে তত বেশি কাজ করতে পারবে, ঠিক আছে? বা যত বেশি কাজ করবে তার শক্তি তত বেশি ক্ষয় হবে। তাহলে কাজ এবং শক্তি সমান সমান, ঠিক আছে, যদি কোনো সিস্টেম লস না হয়। তাহলে এ দুটো সমতুল্য রাশি হয়, এদের একক ও মাত্রা অভিন্ন। তুমি একই বললা তো, সেটাও চলবে, তাহলে অভিন্ন।
একক ও মাত্রা অভিন্ন, কাজ শক্তি উপপাদ্য আছে একটা, ওই জায়গাতে আমরা দেখতে পাবো যে যতটুকু মানে গতিশক্তির পরিবর্তন হয় কৃত কাজের মান ঠিক ততটুকু, এটা ওইখানে জানতে পারবো। শক্তির ব্যাপারে আর কাজের ব্যাপারে আরো একটা কিছু একটা বলতে চাচ্ছিলাম এই দুটোর নিয়ে, যে এদের একক ও মাত্রা অভিন্ন, ওইটা যে কথাটা বলতে গিয়ে ভুলে গেলাম। আসো আমরা ভিতরের দিকে পড়া শুরু করি, তারপরে এক সময় ওগুলো পড়বো। বল, সরণ ও কাজ। আচ্ছা, বলকে কি দ্বারা প্রকাশ করি? এফ। সরণকে এক্স অথবা এস, তাই তো, ডিসপ্লেসমেন্ট। আর কাজকে ডব্লিউ। যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা তাহলে এবার বলি। দেখো এখানে শক্তি স্কেলার না ভেক্টর? স্কেলার, শিওর? আচ্ছা, কাজের ব্যাপারে আগে তাহলে বলো, কাজ স্কেলার না ভেক্টর? হ্যাঁ, কারো কারো মনে হলো ভেক্টর। কাজ ডব্লিউ সমান, মাথায় রাখবা, এফ ডট এস, এফ ডট এস। বল এবং সরণের কি গুণফল? ডট গুণফল। দুটো ভেক্টরের ডট গুণফল কি রেজাল্ট দেয়? স্কেলার। সো কাজ হচ্ছে স্কেলার, এটা মাথায় থাকে যেন। হ্যাঁ, কাজ যদি স্কেলার হয় তাহলে তার সমতুল্য রাশি হিসেবে শক্তিও কি? শক্তি অলওয়েজ স্কেলার। যত রকমের শক্তি আছে, যত রকমের শক্তি আছে সবগুলোই কি হবে? স্কেলার। বিভব, বিভব নামে একটা শব্দ বলে, বিভব আসলে ছোট করে বলে, কিন্তু বিভবের সঙ্গে আরো একটা শব্দ যুক্ত হওয়ার কথা, বিভব শক্তি। তড়িৎ বিভব শক্তি, মহাকর্ষীয় বিভব শক্তি, স্প্রিং বিভব শক্তি, যাই হোক, বিভবের সঙ্গে অবশ্যই কি থাকবে? শক্তি। তাহলে বিভব বলো স্কেলার হবে না ভেক্টর হবে? কারণ ও একটা শক্তির ফরম্যাট, মনে থাকবে। তা অনেক সময় তড়িতের অধ্যায়তে গিয়ে স্থির তড়িৎ পড়ার সময় বাচ্চাদের একটা ভুল করার টেন্ডেন্সি তৈরি হয়। ও পড়ে তড়িৎ বল ভেক্টর, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর, তারপরেই চলে আসে তড়িৎ বিভব, তখন মনে করে যে এটাও ভেক্টর। বাট ওইটা কিসের ফরম্যাট? শক্তির। সো এটা কি হবে? স্কেলার। মাথা থাকবে? আচ্ছা, এটা যে আজকে একটু শুনলো তার কোনোদিন মাথা থেকে তো এটা যাওয়ার কথা না। এইখানে আসো, বল, সরণ ও কাজ। কোনো বস্তুর উপর বল প্রয়োগ হলে যদি সরণ ঘটে তাহলে বল এবং সরণের গুণফলকে কি বলে? কাজ। এখন সরণ যে কোনো দিকের মাপলে হবে না, বলের দিক বরাবর যতটুকু সরণ হয়েছে সেই সরণটুকু গুণ দেবা। হ্যাঁ, তাহলে আমরা লিখে ফেলি কাজের সংজ্ঞায়, কোন বস্তুর ওপর প্রযুক্ত বল দ্বারা সরণ ঘটলে ওই বল এবং বলের দিক বরাবর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এটা একটা গাণিতিক সংজ্ঞা, মানে পরিমাণটা কতটুকু সেটা বলে দেয়া হয়েছে এখানে। হ্যাঁ, তাহলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা যদি সরণ ঘটে তাহলে বল এবং বলের দিক বরাবর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে।
এখন সরণের উপাংশের ব্যাপার এসছে, তুমি যেহেতু অলরেডি ভেক্টর অধ্যায় পড়েছো, ভেক্টর অধ্যায় পড়েছো, আমরা কেমন দেখো তো, একজন কাঁদছে আর আমরা হাসছি, তাই না? ওই বাবুটা কাঁদছে আর আমরা হাসছি। যা হোক, এটা হাসির মতোই ব্যাপার, তাই হাসছো। তো ভেক্টর অধ্যায়ের সরণের উপাংশ শিখেছো তো? শিখো নাই? ওইটা এখানে নিয়ে এসে অ্যাপ্লাই করবা। প্রযুক্ত বল আর বলের দিক বরাবর সরণের উপাংশ। এইখানে একটু খেয়াল করো যে আমরা একটি বস্তু দেখি, ধরো গোলাকার বস্তু দিলাম, এই গোলাকার বস্তুটির ভর কেন্দ্র বরাবর বল প্রয়োগ করলে প্রযুক্ত বলের মান যদি এফ হয়, আর এই বলের দ্বারা বস্তুটি ধরে নাও সরণ হলো এতটুকু, বস্তু সরে এই জায়গাতে এসছে, তাহলে তার সরণ এই লেভেল থেকে এতটুকু, তাই না? এস পরিমাণ। তাহলে বল এবং বলের দিক বরাবর সরণ, এই দুটোর গুণফলকে কাজ বলে। বলের দিক বরাবর সরণ কতটুকু হয়েছে? বল আর সরণের দিকটা দেখো একই দিকে, তাহলে বলের দিক বরাবর সরণের উপাংশ যদি খুঁজতে যাও, তাহলে এখন আসলে ওই সরণ উপাংশ পাবা এস পরিমাণে। হ্যাঁ, এইটা এই জায়গাতে যদি বুঝতে না পারো তাহলে পরে এর পরের চিত্রে ঠিক বুঝতে পারবা। তাহলে বল আর সরণ গুণ করে দিলাম, কাজ হয়ে গেল। এই সংজ্ঞা অনুযায়ী তাহলে কিভাবে চিন্তাটা করব, একটু শুধু চেঞ্জ করে দিই পিকচারটা। আমরা ওই বস্তুর উপরেই বল প্রয়োগ করছি, ধরো সবসময়ের জন্য আমার প্রযুক্ত বল একদম মিডিলে হবে বস্তুর, তা তো না হয়। তা আমি যদি এই বরাবর বল প্রয়োগ করি, ধরো এক প্রান্তের দিকে বল প্রয়োগ করেছি, সেই এফ বল, তাহলে আমার বলের প্রয়োগটা কিন্তু এদিকে, খেয়াল করো। কিন্তু বস্তু কি এখনো সোজা দিকে সরবে? কি মনে হয় তোমাদের, বস্তু সোজা সরবে? কেন সরবে না? তাহলে তার অধিকাংশ ভর উপরের দিকে, ভর কেন্দ্র বরাবর আমি বল প্রয়োগ করতে পারিনি, সুতরাং বস্তুটা কাত হয়ে যাওয়ার কথা, নাকি বলো? একটা গোলাকার ফুটবলেই তুমি এক প্রান্তে মারার পরেও সোজা যাবে, তাহলে কোনোদিন আর ফুটবল খেলা হবে? যে আমি কাত করে মারছি তাও সোজা যাই, তাহলে তো ডানে বামে কোনো খেলোয়াড়রা আর কোনোদিন ফুটবলই দিতে পারবো না। পারবা? ক্যারাম, ক্যারাম যখন খেলে তখন গুটি যদি এরকম হয়, তো গুটির এই প্রান্তে মারলেও যদি গুটি সোজায় যায়, তাহলে কোনোদিন ক্যারাম খেলা হবে? তাহলে অবশ্যই এই প্রান্তে মারলে বস্তুর সরণ কোন দিকে ঘটবে? কাত হয়ে। বস্তু ধরে নাও কাত হয়ে এই বরাবর এখানে এসে অবস্থান নিল। হ্যাঁ, বস্তু কাত হয়ে এইখানে চলে আসলো, তাহলে এই জায়গাতে আগে তার ভর কেন্দ্র ছিল, এখন ভর কেন্দ্রের অবস্থান এখানে, তাহলে সরণ এইটুকু, এইটুকু প্রকৃত সরণ এস নামে আমরা লিখলাম। আমার কাজে বলেছে প্রযুক্ত বল আর বলের দিক বরাবর সরণ, তো এখানে যদি সরণ এতটুকু হয়ে থাকে, তাহলে দেখো যে ওই সরণ থেকে এখানে একটা লম্ব টানলাম ধরো ভূমির উপর, তাহলে এইখানে একটা অংশ যদি নাও, আমার প্রযুক্ত বলের সঙ্গে সরণের মধ্যেকার কোণ যদি থিটা হয়ে থাকে, বুঝো, বল এদিকে আর সরণ ঘটেছে এদিকে, তাহলে বল আর সরণের মধ্যেকার একটা অ্যাঙ্গেল ধরলাম কতটুকু? থিটা। তাহলে থিটা কোণে এই এস পরিমাণ যে সরণ ভেক্টর, তার এবার ভূমি উপাংশ যদি খুঁজতে যাও, তাহলে নিশ্চয়ই সেটা হবে এস কস থিটা। আনো তো যে কোনো ভেক্টরের ভূমি উপাংশ কত? ওই ভেক্টর ইন্টু কস থিটা। বুঝেছো? তাহলে এবার বল যদি ভূমি বরাবর প্রযুক্ত হয়, তাহলে সেই বলের দিক বরাবর এই সরণের উপাংশ কত হবে? এস কস থিটা। সো এখনকার কৃত কাজটুকু হবে এফ আর এস কস থিটা, এ দুটোর গুণফল। বুঝতে পেরেছো? আমি একটা জিনিস শিখেছিলাম যে এ ডট বি ইজ ইকুয়াল টু কি শিখেছিলাম? এ বি কস থিটা ডট গুণফল, মনে নাই? তাহলে এ বি কস থিটাকে যদি ক্লোজ করি তাহলে কি হবে? এ ডট বি। এখন আমি দুটো ভেক্টর, একটা বল ভেক্টর আর একটা সরণ ভেক্টর, তাদের গুণফলটা দেখো লেখা আছে এফ এস
cos থিটা, তাহলে তাকে ক্লোজ করলে এখন কি হবে f ডট s। সো আমরা w সমান লিখতে পারবো f ডট s, দুটো ভেক্টরের ডট গুণফল। এখন এই জায়গাতে তাহলে এই f ডট s না লিখে শুধু fs লিখলে কাজটা হবে কিনা? হবে? হবে কিনা খেয়াল করো, এখানে বল আর সরণ একই দিকে হয়, এখানে বল এবং সরণের মধ্যেকার কোণ কয় ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে আমরা যদি এই লাইনে cos 0 ডিগ্রি বসাই, cos 0 ডিগ্রির মান কত? 1। বুঝতে পেরেছো? 1 হইলে তখন আমরা লিখতে পারবো w সমান f ডট s। তুমি যে এখানে এইরকম ভেক্টর চিহ্ন দিতে পারবা না তা কিন্তু না, দিতে পারবা। ওদের মধ্যেকার কোণ কয় ডিগ্রি? ওটাকে যদি এক্সপান্ড করো মানে প্রসারিত করো, তাও আলটিমেটলি ঘুরে এই রেজাল্টই দিবে, বুঝছো তো? এবং 0 ডিগ্রি হওয়ার কারণে 1 হয়ে যাবে, তখন রেজাল্ট পাবা কত? fs। বুঝতে পারছি? হ্যাঁ, এইটা মোটামুটি বইগুলোতেও দেয়া আছে এবং সবাই বুঝে। আমার একটা ছোট্ট অবজারভেশন আছে যে ছোটকালে কেউ যদি ওই যে বিয়ারিং এর গাড়ি টেনে থাকে, অথবা নারকেলের ডালে কেউ বসে আছে আর টেনে থাকে, তাহলে ওইখানে বল কিন্তু আর ভূমি বরাবর দেয় না, টান দেয় কিন্তু এ বরাবর। তাহলে বল তখন কাত হয়ে যাচ্ছে, বাট গাড়ি তার সরে কোন বরাবর? ভূমির উপর দিয়ে সরে, তাই তো? তাহলে বল হবে তখন আনত আর সরণ হবে তখন অনুভূমিক বরাবর, বুঝছো? তাহলে সেক্ষেত্রে তখন কি কাজ ভিন্ন হয়ে যাবে? এই টাইপের একটা ব্যাপার দেখো, যে এইটা ধরে নাও তোমার রাস্তা, এই রাস্তার উপর ধরে নাও সুন্দর একটা এই নারকেলের ডালের এভাবে টান দিচ্ছে, সুন্দর নারকেলের ডালে কেউ একজন ছোট বাচ্চা কাচ্চা বসে আছে ধরো, ঠিক আছে? অথবা তোমাদেরই কেউ বসে আছে আরামসে, আর এমনি টান দিচ্ছে কোনো একজন বন্ধু আর কি। কে কে ফিল নিচ্ছ? হ্যাঁ, তানভীর কি টানছো নাকি বসে আছো? না, তানভীর বসে থাকলে আর কেউ টানতে পারবে বলে মনে হয় না। পারবে? তাহলে দুইজন মিলে টানছে। এইদিকে তার টান বল হচ্ছে এফ, টান বল ধরলাম এফ, অথবা ভেক্টর এফ লিখো, কোনো অসুবিধা নাই। আর এইভাবে টানতে টানতে যদি এরকম হয় যে এত দূর স্লাইড করে আসলো, তখন এই টান বল আর এই যে সরণ, এদের মধ্যে কাজের হিসাব নিকাশ কিভাবে হবে? এখানেও কাজের হিসাব নিকাশ হবে এরকম, যে সরণকে তুমি যদি এবারে এস ধরো, আর ওই বলের অনুভূমিক উপাংশকে তুমি ধরে নেবা কি? এফ কস থিটা। কোনো অসুবিধা আছে? এফ কস থিটা মনে থাকবে। কারো এটা মনে হতে পারে যে স্যার আমি এটা কোনোদিন করতে চাচ্ছি না, সংজ্ঞায় তো এটা নাই, আপত্তি করতে পারে। সংজ্ঞায় তো এটা ছিল না, সংজ্ঞায় ছিল বল আর বলের দিকে কি? সরণ। তাহলে যে কাজটা করবা, এটা যদি বল হয়, জাস্ট ডিফারেন্ট একটা কালার দিয়ে দেখায়, এটা যদি বল হয়, বস্তু যখন এখানে এসছে, তখন বলের দিক বরাবর সরণ যদি মাপতে চাও, তাহলে এখান থেকে একটা লম্ব টেনে দেব, ঠিক আছে? লম্ব টেনে দিলে এইদিকে বল আর বলের দিক বরাবর এই উপাংশটুকু, এটাই তখন অতিভুজ, যার উপর লম্ব টেনেছি সে তখন কি? ভূমি। তাহলে অতিভুজ থেকে ভূমির উপর যদি একটা লম্ব টেনে দিই, তাহলে এই এস ভেক্টরের উপাংশটা হবে এখানে এস কস থিটা, মনে থাকবে এস কস থিটা। কারো কারো কাছে কম মনোযোগ দেওয়ার কারণে একটু জটিল মনে হতে পারে, রিপিট করব? হ্যাঁ, ওকে, রিপিট করি। দেখো, চিত্র বুঝেছ? চিত্র বুঝলে আমরা এই চিত্রে ব্যাকে যাব। খেয়াল করো যে আমার ইচ্ছে হচ্ছে
যে এই এফ থেকে এসের উপর লম্ব না টেনে এইদিকে সরণ হয়েছে ধরো এখান পর্যন্ত, বলের দিক বরাবর তাহলে সরণ কত পাবে? এটা তো একটা ত্রিভুজ গঠন দিয়েছে, এই লাইনটুকু যদি না থাকে তখন বোঝাটা খুব সহজ হবে। হ্যাঁ, খেয়াল করো যে এখান পর্যন্ত যদি সরণ হয়ে থাকে তাহলে সরণের এই শীর্ষবিন্দু থেকে তুমি একটা সুন্দর লম্ব টেনে দিলাম, তাহলে যার উপর লম্ব টানলাম সেটাই কি? ভূমি। এ বরাবর ভেক্টরটা যদি এস হয়ে থাকে তাহলে সেই এস ভেক্টরের ভূমি উপাংশ কত হবে? এস কস থিটা। আর সেই ভূমির দিক বরাবর বলের মানটা কত? এফ। তাহলে পরে কৃত কাজ কত হবে? বল এফ আর ওই দিক বরাবর সরণের উপাংশ এস কস থিটা। বুঝতে পেরেছ তো? হ্যাঁ, যেমনেই বল প্রয়োগ করো আর যেমনেই সরণ ঘটুক, অলওয়েজ ডব্লিউ সমান কি দাঁড়াবে? এফ এস কস থিটা, এটা দাঁড়াবে। এখন কেউ যদি ক্লিয়ার না হয় তাহলে সে তো আবার বলতে পারবে না যে স্যার আমি ক্লিয়ার না, বলতে পারবে। শশী, বুঝেছ? বুঝেছ? বুঝেই মন খারাপ করে বসে আছো? না বুঝলে না জানি কি হতো। আসো, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, এই সূত্র মাথায় রাখবা। মাথায় রাখার বলতে অলরেডি আছে তো, ভুলে যেও না কখনো। কোনোদিন যদি সরণকে এক্স দ্বারা লিখে তাহলে কি হবে? এফ এক্স কস থিটা, কোনো অসুবিধা নাই, একই জিনিস। আমরা কিছু গাণিতিক প্রবলেম দেখি এখান থেকে, দেখি একেবারে সহজ কোনো গাণিতিক প্রবলেম আছে কিনা। 200 নিউটনের বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের অভিমুখে 300 মিটার সরানো হলে কত কাজ সম্পূর্ণ হবে বের করো। কয় নিউটন বল প্রয়োগ করেছে? 200। বলের অভিমুখে সরেছে কত? 300। এটা তোমাদের বইগুলোতেই দেয়া একটা গাণিতিক প্রবলেম। তাহলে W ইজ ইকুয়াল টু এফ এস, আর একই দিকে হওয়ার কারণে cos 0 ডিগ্রি মান 1। এদিকে মনোযোগ দাও। হ্যাঁ, টাইম পেলে অল্প অল্প করে দুষ্টামি করো না কেউ। 200 গুণিত 300, 3 দুগুণে 6, 4টা 0, এত জুল। এখন কাজের ব্যাপারে আমরা যা সংজ্ঞায়ন করেছিলাম, কিন্তু এর একক এবং মাত্রার ব্যাপারে তো লিখিনি। লিখেছি? তাহলে লিখে ফেলো, একক এবং মাত্রার ব্যাপারে একটু লিখো। কাজের এসআই একক, এসআই একক কি? জুল, ক্যাপিটাল জে। এই জুল কই থেকে আসলো? দেখো, বলের একক কি? নিউটন, আর সরণের একক মিটার। কোণের একক কি বলো? এসআই একক বলো। থিটাকে আমরা কিসে লিখব? রেডিয়ান। যদি রেডিয়ান দিই তাহলে রেডিয়ান গুণ করলে কি হবে? আজ থেকে মনে রাখবা, রেডিয়ান জাস্ট একটি সংখ্যাবাচক জিনিস। এটা অন্য কোনো এককের সঙ্গে যখন গুণ হবে দরকার পড়লে তারে মাথায় রাখবা, না হলে রাখবা না। হ্যাঁ, ও যদি মুখ্য ভূমিকা পালন করে তাহলে ঠিক আছে, আর মুখ্য ভূমিকা যদি পালন না করো তাহলে ওর দরকার নাই, মনে থাকবে। তো এইখানে 0 ডিগ্রি কোণে যখন ক্রিয়া করে তখনই শুধু না, অন্য কোনো কোণে ক্রিয়া করলেও জাস্ট রেডিয়ান মাথায় রাখবা, একটা সংখ্যা। ঠিক আছে? হ্যাঁ, যেমন তুমি জানো, আচ্ছা, ভি সমান ওমেগা আর, এটা কে কে জানো? ভি সমান ওমেগা আর মাত্র কয়জন জানো? জানো? আচ্ছা,
তোমরা সবাই জানো ওমেগা বলতে কৌণিক বেগ। কৌণিক বেগের একক কি? কৌণিক বেগের একক কি? আচ্ছা, রেডিয়ান পার, তাহলে রেডিয়ান পার সেকেন্ড। আর এই যে দূরত্ব বা ব্যাসার্ধ, এটার একক কি? মিটার। দেন তাহলে একক কি হবে? মিটার রেডিয়ান পার সেকেন্ড। কিন্তু রৈখিক বেগের একক কি রেডিয়ান থাকে? কি বলো তুমি? মিটার পার সেকেন্ড। ওই রেডিয়ান তাহলে নাই, কোনোদিনই তো আপত্তি করনি, বুঝছো? ঠিক ওই রকমই এখানকার এই রেডিয়ান তুমি গুনবা না, শুধু একক কি হবে? নিউটন মিটার। 1 নিউটন মিটার সমান সমান 1 জুল। লিখে ফেলো, 1 নিউটন মিটার ইজ ইকুয়াল টু 1 জুল। তাহলে 1 জুল কাজ বলতে কি বুঝায়? খতে প্রশ্ন আসবে, কি লিখবা? 1 জুল কাজ বলতে কি বুঝায়? কি বুঝো না? কি বুঝায়? নাহলে তুমি উল্টা পাল্টা বুঝে সেটাই লিখে দিবা। ফিজিক্সে কি বোঝায় বলো তো? 1 নিউটন বল প্রয়োগে কোনো বস্তু সরণ 1 মিটার হলে ওই কাজের পরিমাণটুকুকে বলবো 1 জুল। বুঝতে পেরেছো? ওই কাজের পরিমাণকে বলবো 1 জুল। এখন তুমি বলতে পারো যে বড় বস্তু, ছোট বস্তু, আর কোনো বিষয় না। 1 নিউটন বল প্রয়োগ করে যদি 1 মিটার সরণ ঘটাতে পারো, তাহলে ওই বস্তু, সব বস্তুই সমান। বুঝেছো? ওকে স্যার। তাহলে আমরা এখানে অনুধাবনমূলক একটা কোশ্চেন লিখে দিই। লিখো, খতে আসে 1 জুল কাজ বলতে কি বুঝায়? ব্যাখ্যা করো। করবা? তাহলে আনসার কি হবে? হ্যাঁ, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগে সরণ 1 মিটার হলে কৃত কাজের পরিমাণকে বলবো 1 জুল। ওকে? হ্যাঁ, নিজের মতো করে বাড়িতে লিখে নেবা। ওই স্যার, ইহা যদি একক হয়ে থাকে তাহার মাত্রা বলেন। মাত্রা কি? বলের মাত্রা মুখস্থ আছে? হ্যাঁ, এসএসসিতে অনেকবার বৃত্ত পূরণ করেছো, বলের মাত্রা এটা। হয়তো 2 বার নিজে পড়েছো, কিন্তু যতবার পরীক্ষা দিয়েছো বন্ধু অথবা বান্ধবী দেখে দিয়েছো, তাহলে তো তোমার মনে থাকবে না। এগেইন দোয়া করো যেন আবার দেখে লিখতে পারো, তাই তো? না, এ কাজ করবা না। হ্যাঁ, জাতি ধ্বংস করে ফেলবা না। ওই বল আর কিসের মাত্রা গুণ হবে? সরণের। বল আর সরণের। তাহলে নিচে লিখে একটু এর মাত্রা বা কাজের মাত্রা আর কি। আচ্ছা, মাত্রা সমীকরণে লিখে দিই। ডব্লিউর সমীকরণটা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ঠিক লিখেছে? বলের মাত্রা ছিল, বল এফ এর মাত্রা মুখস্থ করে ফেলবা, এম এল টি ইনভার্স 2। তার সঙ্গে মিটারের মাত্রা কি হবে? এল গুণ হবে। গুণ হলে পারে এল এর কয় পাওয়ার হয়ে যাবে? 2 পাওয়ার। ব্যাস, ঠিক আছে। ভবিষ্যতে কোনোদিন বিভব শক্তির মাত্রা যদি আসে প্রশ্নে, কি হবে? বিভব শক্তির মাত্রা এটা হবে। গতি শক্তির মাত্রা আসলো, এটাই হবে। ঠিক আছে? পেশি শক্তির মাত্রা আসলো, রাজনৈতিক শক্তির মাত্রা আসলো, তাও এটাই হবে। বুঝছো? হ্যাঁ, হাসছো কেন? পেশি শক্তি, রাজনৈতিক শক্তি, মামা শক্তি, যে কোনো টাইপের শক্তির মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স। হ্যাঁ জি, হ্যাঁ, ওগুলো সময়ের উপর নির্ভরশীল। আহো, তারপরেরটা কি?
আরেকটা গাণিতিক প্রবলেম দেখি, এটা আসলে জানি না এটার সঙ্গে রিলেভেন্ট কিনা, তারপর আমরা একটু দেখি। একজন রোলার চালক অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে 20 নিউটন বলে রোলার চালায়। অনুভূমিকের সঙ্গে কয় ডিগ্রি? 45 ডিগ্রি। রোলারটি সামনের দিকে 75 মিটার ঠেলতে সে কত কাজ করবে? যা হোক, সরি যে এখানে একটা প্রশ্ন চিহ্ন হবে। বল আর সরণের মধ্যে কোণ কয় ডিগ্রি? 45 ডিগ্রি। দেখো তো সূত্র প্রয়োগ করে, এফ এস কস থেটা, এফ এর মান 20 নিউটন, এস এর মান 75 মিটার। তাহলে এই বলের সঙ্গে 45 ডিগ্রি কোণ, ছেলে এদিকে কস 45 ডিগ্রি করো, হিসাব করো কত এটা? 1060.66 জুল। এগুলো তো সহজ সহজ জায়গাতে বেশি ফোর্স না দিই। হ্যাঁ, আরো সামনের দিকে কথা আছে, গল্প আছে, সিনেমা আছে, সব আছে। কাজের প্রকারভেদ, কাজেরও প্রকারভেদ আছে। ভালো কাজ, মন্দ কাজ, কাজ আর অকাজ, সকাজ না, ঠিকই তো আছে, জাস্ট একটু প্রসেসটা ডিফারেন্ট। দেখেন, কাজ কয়েকভাবে ভাগ করা যেতে পারে, তা আমি মাত্র 2 ভাবে লিখে রেখেছি। সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল বলে দুটো বল আছে। ওই 2 বলের ভিত্তিতেও কাজের প্রকারভেদ ভিন্ন হবে। ক্রিয়াশীল কোণের ভিত্তিতে কাজ কয় প্রকার? 3 প্রকার। হ্যাঁ, বল এবং সরণের মধ্যে যে কোণ, তাহলে এই থিটার ভিত্তিতে কাজ কয় প্রকার? 3 প্রকার। আর প্রযুক্ত বলের ধরনের ভিত্তিতে কাজ 2 প্রকার। তো প্রযুক্ত বল আবার কি কি হতে পারে যার ভিত্তিতে কাজ চেঞ্জ হবে, সেগুলো আমরা একটু জানবো। দেখি এখানে আছে নাকি লিখতে হবে। হ্যাঁ, একটু দেখো, ক্রিয়াশীল কোণের ভিত্তিতে কাজ এ 3 প্রকার। লিখে নাও, ক্রিয়াশীল কোণের ভিত্তিতে কাজ 3 প্রকার। প্রথমেই ধনাত্মক কাজ, পজিটিভ ওয়ার্ক ডান। পজিটিভ ওয়ার্ক ডান। নেগেটিভ ওয়ার্ক ডান। আর 3 নাম্বারটা হচ্ছে জিরো ওয়ার্ক ডান। পজিটিভ, নেগেটিভ আর জিরো। পজিটিভ, নেগেটিভ আর জিরো। বিস্তারিত পড়ব। অ্যাকচুয়ালি এই ঋণাত্মক আর শূন্য এ দুটোর ব্যাপারে আগে লিখে নাও। প্র্যাকটিক্যালি
বাস্তবে কিন্তু নাই। তাহলে আপেক্ষিকভাবে বা সাপেক্ষ বিবেচনায় পরিমাপ করা হয়। কঠিন করে বলে ফেলেছি, তো সেই কঠিন ব্যাপারটাও আমরা চাইলে পারে সহজে শিখে নিতে পারি। প্রথমে আমরা পজিটিভ ওয়ার্ক ডানের ব্যাপারে পড়ি। হ্যাঁ, 1 নাম্বার ধনাত্মক কাজ লিখো। কৃত কাজের সমীকরণ W = f(s) cos থিটা। ভালো, এই কাজ কয়টা জিনিসের উপর নির্ভরশীল? কি কি? বল, সরণ আর বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে 3টার উপরে। তুমি বল দিয়েছো, সরণ ঘটেনি, তাহলে কাজের মান 0। ঠিক আছে, কোথাও যদি বল না দাও তাহলে কাজের মান কি হয়ে যাবে? 0। আরে বল দাও নাই, কাজ পাওয়ার চিন্তা করলে হবে? হবে? যা আল্লাহর পক্ষ থেকে যদি কিছু করে দেওয়া হয়। হ্যাঁ, এই যে দেশ চেঞ্জ, দুনিয়া চেঞ্জ, অথবা দেখা হলো যে তোমার লেপ কাঁথা রাখা আছে হয়তো আলনাতে অথবা কোনো ড্রয়ারে, আর তুমি কাঁথা তো রাখা যেতে পারে, আর তুমি শুয়ে ভাবছো যদি গায়ের উপরে এসে পড়ে, হবে? তাহলে আগে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে, তারপরে কাজের চিন্তা করবা। বল প্রয়োগ করলা কিন্তু সরণ ঘটে নাই, কাজ হবে? হবে না। এখন বল আর সরণ এ দুটো থাকার পরেও কোণের মান যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে কিন্তু কাজের মান হয়ে যাবে 0। তাহলে এই কোণ যখন 90 ডিগ্রি হবে তখন পাবো 0 কাজ, আর যে কোনো একটা 0 হলে পরে কাজ তো কি 0। ধনাত্মক কাজ তাহলে কিরকম মাথায় রাখবা, যে এই কসের লেখচিত্র মাথায় আছে কিনা? কোসাইনের লেখচিত্র, কোসাইন ওয়েভ কার কার মাথায় আছে? 0 ডিগ্রি কোণে তার মান কত? 1। তাহলে সে এখান থেকে শুরু, তারপরে এমনে যাবে নাকি বলো? 0 ডিগ্রিতে মান 1, 90 ডিগ্রি কোণ ঘোরার পরে তার মান কত? 0। তারপরে 180 ডিগ্রি যখন হয়ে গেল তখন মান -1, তারপরে আবার সে 0-র দিকে আসবে। তাহলে এই কসের সর্বোচ্চ মান কত? +1, আর সর্বনিম্ন -1। তাহলে সে আপ ডাউন করে +1 থেকে -1 এর মধ্যে, তাই তো? তাহলে এই সীমা রেখার মধ্যে কোণের পরিমাণ এবার বলো, এটা 0 ডিগ্রি, 90 ডিগ্রি, তারপরে এটা কয় ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে ধনাত্মক, ঋণাত্মক আর শূন্যের যে ব্যাপারটা, এইটা মূলত তার এই কোণের মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি আর কত ডিগ্রির জন্য? 180 ডিগ্রির জন্য। বুঝছো? এখন বলো, তার এই যে সাইনোসয়েডাল ওয়েভ দেখছি, এখানে ধনাত্মক মান কতটুকু পর্যন্ত আছে? 0 ডিগ্রি থেকে কত ডিগ্রি? 90-র আগ পর্যন্ত। 90-র একটু আগে হলেও তো সে ধনাত্মক। কততে 0 হয়েছে? 90। তাহলে এই ধনাত্মক কাজের সীমা রেখা যেটা পাবো, থিটার ভ্যালুটা হবে 0 ডিগ্রি, থিটার ভ্যালুটা হবে 0 ডিগ্রির সমান অথবা তার চেয়ে কি হতে পারে? বড়। তাহলে সমান অথবা বড় বোঝানোর জন্য এরকম ইকুয়াল অর গ্রেটার দেন থিটার মান। আর 90 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? 0। তাহলে আমাকে এটা দিতে হবে 90 ডিগ্রির চেয়ে ছোট দিতে হবে। হ্যাঁ, থিটাটা আসলে নিচে পড়ে গেছে, মেনে নাও। নাহিয়ান আছো? সাব্বাস। 0 ডিগ্রির চেয়ে বড় অথবা 0 ডিগ্রির সমান।
আর 90 ডিগ্রি চেয়ে এদিকে আবার সমান করে দিও না, নাহলে ওটা কি কাজ হবে? এটুকু বুঝেছো কিনা? তাহলে এই লিমিটের মধ্যে যখন বল এবং সরণ থাকবে তখন যে কাজ সেটাই হচ্ছে ধনাত্মক কাজ। লেখচিত্র দিয়েও আমরা দেখাইতে পারতাম। তো এটার লেখচিত্র দেখাইছি না, আর কাজের ক্ষেত্রে না দেখাই। হ্যাঁ কি? আরে ওইটার ব্যাপারে আগে, ওইটা যদি শূন্য হয়ে যায়, বল যদি শূন্য হয়ে যায়, সরণ যদি শূন্য হয়ে যায়, তাহলে তো এটা শূন্য, জিরো ওয়ার্ক ডানে আসে একটু। তাহলে ধনাত্মকের পরে আমরা কি পড়বো? শূন্য কাজ। কয় ডিগ্রি কোণের জন্য এটা পাবো শূন্য কাজ? 90 ডিগ্রি কোণের জন্য। তাহলে 90 ডিগ্রি কোণের জন্য এই শূন্য কাজ বিবেচনা করবা, তখন কিন্তু বল বা সরণ এটাকে আবার শূন্য ধরিও না। এ দুটো থাকার পরেও কোণ যদি কয় ডিগ্রি হয়? 90 ডিগ্রি। মনে থাকবে? সেকেন্ড ওয়ান লিখো, শূন্য কাজ for non-zero f and non-zero s। বল শূন্য নয়, সরণ শূন্য নয়, তাহলে কে শূন্য? কোন শূন্য? কোণের মান সব মিলিয়ে কসের মানটা W is equal to fs cos theta if theta between f and s is 90 degree, then cos 90 degree is equal to 0। তখন W সমান সমান কি হবে? তাহলে এক্স্যাক্টলি থিটার কোনো লিমিট নাই, থিটার মানটা ফিক্সড কয় ডিগ্রি? 90 ডিগ্রি। শূন্য কাজের জন্য থিটার মান কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এবার তুমি একটা জিনিস চিন্তা করো যে বাস্তবে প্র্যাকটিক্যালি এটা কোনোদিন হয় না। এইখানে একটা এই ধরে নাও ক্যারামের গুটি, এটাকে তুমি এই বরাবর জাস্ট বল দিয়েছো, একদম স্পর্শ বরাবর ছুঁয়ে দিয়ে বল দিয়েছো, এফ বল। বলো এই বলের কারণে এরকম 90 ডিগ্রি কোণে কি তার সরণ ঘটার কথা? ঘটবে? বাস্তবে এরকম কখনো হয় না যে এই বল আর সরণের মধ্যে কোণ 90 ডিগ্রি কখনো হয় না। তাহলে কিরকম ভাবে শূন্য কাজ বর্ণনা করবে? ধরো শূন্য কাজ বর্ণনা করবে এইভাবে, শূন্য কাজের উদাহরণ লিখো। শূন্য কাজের উদাহরণ, এক নাম্বার উদাহরণে যদি এরকম হয় যে একজন পোর্টার মানে কুলি, কুলি তোমরা সুন্দর করে একজন কুলিরে আঁকবা। তোমরা যারা ভালো আঁকো তারা এঁকে ফেলো দ্রুত। আচ্ছা, উনি হাঁটছেন আর কি, মাথায় একটা ভার দাও, বড় সড়ো ভাত দাও, না বেশি ভাত দিও না। উনি হাঁটছেন, সামনের দিকে হাঁটছেন, এত পরিমাণ ভার
এই ভারের পরেও যদি হাত পা তুমি যথাযথ জায়গায় চাও, এটা চরম অন্যায়। এই ভারের কারণে তার হাত পা যথাযথ মুভমেন্টে নাই, বুঝছো? হ্যাঁ, কুলি সামনের দিকে যাচ্ছে এই বরাবর, ঠিক আছে? তাহলে এই বরাবর যদি যায় তাহলে তার সরণ, যে মাথার যে ভার, এই ভারের সরণ কোন দিকে? অনুভূমিক বরাবর। ওই ভারের সরণ কোন দিকে? অনুভূমিক বরাবর। ওই ভারকে দেখো অভিকর্ষ বল টান দিচ্ছে এইদিকে, তাহলে এদিকের এই বলটার নাম দিলাম গ্র্যাভিটি ফোর্স। কি নাম দিলাম? গ্র্যাভিটি ফোর্স। গ্র্যাভিটি ফোর্স একদম ডাউনওয়ার্ড, পৃথিবীর কেন্দ্রে বরাবর, নাকি বলো? তাহলে ভূপৃষ্ঠের ওপর এটা লম্ব, আর এই সরণ ঘটছে ভূপৃষ্ঠের সঙ্গে কোন বরাবর? সমান্তরাল। কোন কয় ডিগ্রি? 90 ডিগ্রি। কৃত কাজ কত? কৃত কাজ 0। এখন ওই কুলিরে তুমি গিয়ে যদি বলো যে আপনি ফিজিক্সের সূত্র অনুযায়ী কাজ করেছেন 0, আপনার বেতন কিভাবে দিব? শুনবে? হ্যাঁ, অবশ্যই রাগান্বিত হবে, মারামারি হবে, খুনাখুনি হবে, তাই না? হ্যাঁ, তাহলে ফিজিক্স শেখার সময় উদাহরণ তোমাকে যখন বলবে তুমি শুনলা, কিন্তু খুবই নিজের মাথাকেও শার্প রাখতে হবে। হ্যাঁ, নাহলে দুই একজন বোকা উল্টাপাল্টা তর্ক শুরু করে দেয়, ওদের মতো তখন ভবিষ্যৎ হওয়া। একজনের কাজ কারবার দেখে খুব হাসি পাচ্ছে, কিছু না বলেও থাকতে পারছে না, আবার বললেও ঝামেলা। আর রিসেন্টলি আবারও দুই একটা পোস্টে আমি খুব হাসলাম, আমার কিছু স্টুডেন্টকে ট্যাগ করেছি, ওরা বলল, এখন বলছে যে স্যার খুবই দুঃখিত হলাম যে আপনি দুধের বাচ্চাদের মেনশন করেছেন কমেন্ট বক্সে। তারা আবার উনাকে ধুইয়ে দিয়েছে, দুধ দিয়ে ধুইয়ে দিয়েছে। শোনো, এরকম একটা, এটা একটা ধরো প্ল্যাটফর্ম, এই ক্লাসটা নিব, এই প্ল্যাটফর্মকে এভাবে ধরো একটা সুতা দিয়ে বেঁধে বা দড়ি দিয়ে বেঁধে, শক্ত দড়ি, এরকম একটা কপি কল দিয়ে আটকেছো। এখানে একজন মানুষ ধরে নাও, সে মানুষ কপি কলটিকে ধরে টান দিচ্ছে, না সরি, সুতাকে ধরে টান দিচ্ছে, সে এখানে দাঁড়িয়েছে, বুঝছো তো? ব্যালেন্স অবস্থায় ভেসে থাকতে পারবে সে। মোনা একটু একটু করে কথা বলছো, তোমরা আলাদা জায়গায় বসি এরপরে। হ্যাঁ, না তোমরা যেহেতু কন্ট্রোল করতে পারছো না, তোমরা তো আগে ক্লাসের আগে গল্প করতে পারবা, আবার ক্লাসের পরে গল্প করতে পারবা। আর আমি যদি গল্প করার আবার বাড়িতে অভিযোগ দিই, তাহলে তোমরাও আবার আমার নামে 3টা অভিযোগ দিয়ে দিবা। এটা হচ্ছে একটা কপি কল। এই কপি কলের দুই দিকে দড়ি ঝুলানো আছে। একটা দড়ি ধরে নাও, এই যে প্ল্যাটফর্ম দেখছো, তক্তা, তক্তার সঙ্গে বেঁধে দেওয়া আছে, আর একদিককে ধরেছে এই ব্যক্তি। বলো, এইটা ব্যালেন্স থাকার জন্য কন্ডিশন যেটা, সেটা হচ্ছে এটাকে বাঁধতে হবে ভর কেন্দ্র বরাবর, আর ব্যক্তিকেও দাঁড়াতে হবে কোথায়? ভর কেন্দ্র বরাবর, বুঝেছো? কিন্তু আমি তো এরকম কাছাকাছি আঁকলাম, উনি এঁকেছেন এটা, এই ব্যক্তি এখানে আছে। আমি বললাম যে স্যার চিত্রটা একটু ভুল হয়ে গেল না, ব্যক্তি যদি এদিকে চাপ দেয় তাহলে এটা তো উল্টে যাবে। উল্টে যাবে কিনা? ব্যক্তি পা দিয়ে যদি চাপ দেয়, তাহলে এ তক্তার কি আহামরি কোনো দরকার আছে যে আমি ব্যালেন্স হয়ে থাকবো? সুতা একটা এখানে বাঁধা, এখানে চাপ দিয়েছে, তাহলে তো উল্টে ওদিকে চলে যাবে। তো বলে আন্তর্জাতিক মানের বইতে তাহলে ভুল আছে, দেখেন ওদের পিকচার। এখন যার বেসিক কনসেপ্ট নাই, তাকে এখন আন্তর্জাতিক মানের বই কি আর লোকাল মানের বই কি? তা আমি আবার টিচার মানুষ, কারোর সঙ্গে তো ওইভাবে গন্ডগোল করতে পারি না। আমি ছেলে পিলেরে লাগাইলাম, ছেলে পিলে দেখো তো একটু কি ব্যাপার এটা। বলছে আপনি কিভাবে বলছেন? স্যার যে বললো যে এক প্রান্তে যদি ব্যক্তির পায়ের চাপ পড়ে তাহলে রোটেশনাল মোশনে এটা তো ঘুরে যাবে, তাহলে কোনোদিনই ব্যালেন্স থাকবে না। এটা না বোঝার তো কোনো কারণ নাই। বুঝবে না, উপরে লিখে দিয়েছে আন্তর্জাতিক মানের গাণিতিক সমস্যার সমাধান, ক্যাপশনে।
আমি পারিনি, যে আন্তর্জাতিক মানের বই হতে পারে কিন্তু সমাধান দিচ্ছে যে সে তো লোকাল ছাপড়ি, তাহলে তো কোনোদিন বুঝবে না। স্ট্রেঞ্জ, যে এটা বুঝে না সে তড়িৎ ফ্লাক্স নিয়ে আর কি বুঝবে। তাই শোনাও, ওইখানে ফিজিক্সে মাথায় রাখবা যে সবচেয়ে আগে বেশি যেটা আসবে সেটা হলো তোমার অনুধাবন শক্তি, লজিক। হ্যাঁ, তারপরে তখন অন্য কোনো কিছু বুঝবো। এখানে বলো, আরে এটা কোন বলের সাপেক্ষে কাজ শূন্য পেলাম? অভিকর্ষ বলের সাপেক্ষে। কোন বলের সাপেক্ষে? অভিকর্ষ বলের সাপেক্ষে। কিন্তু ব্যক্তি যেদিকে ফোর্স দিয়ে নিয়ে যাচ্ছে বস্তু সেদিকে যাচ্ছে। সো ব্যক্তির দ্বারা কাজ 100 কার দ্বারা কাজ শূন্য? অভিকর্ষ বল দ্বারা কাজ। লিখবা এখানে অভিকর্ষ বল দ্বারা কাজ শূন্য। কৃত কাজ শূন্য। স্মরণ রাখতে হবে ব্যক্তি কর্তৃক কৃত কাজ অবশ্যই শূন্য নয়। হ্যাঁ, এটা বুঝেছো? কেন ব্যক্তি এভাবে ধরে নিয়ে? হ্যাঁ, ব্যক্তি সামনের দিকে বল দিচ্ছে, ঠিক আছে। এবং তাহলে আমরা তারপরে যদি আসি, খেয়াল করো 2 নম্বরে একটা উদাহরণ দিই। ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। দেখেছো তোমরা, রিসেন্টলি পার হয়েছে এই লেকচার, তাই না? বস্তু যখন এইরকম পথে ঘুরবে, যদি আমরা বলি তাহলে তার ঘূর্ণনরত বস্তুর কেন্দ্রমুখী বলের ডিরেকশন কোন দিকে? কেন্দ্রের দিক বরাবর, তাই না? আর তার সরণ অলওয়েজ এই ব্যাসার্ধের সঙ্গে কি বরাবর? লম্ব বরাবর, বা এই বৃত্তের সঙ্গে স্পর্শক বরাবর, তাই তো? তাহলে এই দিকে ভি এর মান, এইদিকে এস এর মান। তাহলে এফ সি এর সঙ্গে এই এস এর কোণ কয় ডিগ্রি ছিল? 90 ডিগ্রি। কারণ এফ সি এর সঙ্গে কোণ 90 ডিগ্রি, তাই কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, এবং কেন্দ্রমুখী বলের দিকে তার সরণও ঘটছে না। কিন্তু সেটা ঘুরছে, তাহলে ঘূর্ণনরত একটা কাজ থাকার কথা। এই কাজ কে দিচ্ছে? কই থেকে পাচ্ছ? তাহলে ঘূর্ণনরত কৃত কাজ যেটা পাবা, অবশ্যই মনে রাখবা যে এই ঘূর্ণন কোণ যদি থিটা হয়, তাহলে এই ঘূর্ণন বলও একটা কাজ করছে, সে বলের নাম টাউ। ঠিক আছে, ওইখানে অবশ্যই একটা টর্ক আছে, সেই টর্কের দ্বারা কাজটা হয়। হ্যাঁ, যার মিশ আছে সে আবার এটা কম বুঝবা। তাহলে ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে কাজের জন্য দায়ী হচ্ছে টর্ক, মনে থাকবে? ওকে স্যার, এটা ক্ষয়ে খুব বেশি আসবে। অ্যান্সার করে দিয়েছি না? অ্যান্সার লিখে দিই নি? খতে বলে দিয়েছিলাম, বাড়িতে কাজ দিয়েছিলাম। শূন্য কাজ গেল, তারপরে তাহলে আমরা কিসে আসবো? ঋণাত্মক কাজ। ওকে, ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ মানে কি? নেগেটিভ কাজ। নেগেটিভ কাজ মানে কি? ঘুষ খাওয়া। হ্যাঁ, ঘুষ খাওয়া।
সমস্যা নাই, এখন আর মানুষ ওই রকম হ্যান্ড ক্যাশে ঘুষ খায় না, ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, এতে পাপটা একটু কম হয়। সরাসরি ঘুষের টাকা গুনলে কেমন একটা পাপ হয় না, ওটা কম হবে, ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেন। ঋণাত্মক কাজ ডব্লিউ ইকুয়াল খুবই সহজ, আমরা যা শিখেছি সেটাই আরেকটু। বল আছে, সরণ আছে, কিন্তু বল এবং সরণের মধ্যেকার কোণ ধরে নাও 90 ডিগ্রির চেয়ে বেশি। 90 ডিগ্রির চেয়ে বেশি হইলে ওই যে লেখচিত্রের দিকে তাকাইলে আমরা বুঝবো, যখন কোসাইনের মান, এটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রির চেয়ে বেশি হয়ে গেলে সেটা কি সাম্যাবস্থা থেকে কোন দিকে চলে আসলো? নিচে। এই 90-র চেয়ে বেশি আর 180 ডিগ্রি এই পর্যন্ত যদি ভ্যালুটা নিয়ে, তাহলে কি পাবো? ঋণাত্মক। তো আমি যদি এইদিকেই নিই আরো বেশি, একটু খেয়াল করবা, এখানে মনোযোগ দিও। হ্যাঁ, 90-র চেয়ে বেশি আর 180 ডিগ্রির চেয়ে কম এই পজিশনটুকুতে কিন্তু কোণের মান ঋণাত্মক। কেন? 180-র পরে আরো যদি 270 পর্যন্ত যায় তাহলেও তো ঋণাত্মক। বাট দুটো ভেক্টরের মধ্যে সর্বোচ্চ কোণের মান কত ডিগ্রি হবে? 180। মনে থাকবে, দুটো ভেক্টরের মধ্যে ম্যাক্সিমাম কোণের মান 180 আর মিনিমাম 0। মনে থাকবে, দুটো ভেক্টরের মধ্যে কোণ যখনই 181 হয়ে যাবে তখন আর 181 বলতে পারবো না, ছোট কোণটাকে আমরা নিতে হবে, তখন 179 নিতে হবে। বুঝেননি? কোণ বাড়াইতে 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 দুটো ভেক্টরের মধ্যে এরকম করে ফেললাম। ধরে নাও যে দুটো ভেক্টর এরকম সোজাসুজি ছিল, 180 ধরলাম, তারপরে ভেক্টর দুটোর মধ্যে কোণ এরকম করে ফেললাম, এরকম। তখন তুমি এবার কোণ মনে করবা যে এটা যে 180-র চেয়েও বেশি, 200 ডিগ্রি না। যদি এটা ভেক্টরের মধ্যেকার কোণ কোনোদিন হয়ে যেত, তাহলে দুইজন এদিকে দড়ি ধরে টানছে একটা বস্তুরে, আর বস্তু এদিকে পড়ে গেল, ওর সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যাবে, যেখানে ভূত কাজ করছে। বুঝতে পারো নাই? আমি এই স্ট্যান্ডের এদিকে বেঁধে টান দিচ্ছি, তুমি এদিকে বেঁধে টান দিচ্ছ, বস্তু অবশ্যই এদিকে পড়বে, তা না করে আমরা দুজন এদিকে টানছি আর এটা ওইদিকে পড়ে গেল, হবে? তাহলে ন্যাচারাল ল ফল করবে। বুঝতে পেরেছ? এটা পড়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সূত্র পড়ে যাবে, যার কাজ করবে না। ওকে, তাই দুটো ভেক্টরের মধ্যেকার কোণ সর্বোচ্চ কয় ডিগ্রি হবে? 180। যখনই তার চেয়ে বেশি কোণ হবে তখন কোনটা অ্যাক্টিভ কোণ ধরবো? ছোটটা। মনে থাকবে? তাই এইখানে কোসাইনের যে ভ্যালু সেটা 0 ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে নিতে পারবো? 180। মনে থাকবে? তো আমরা 90-র আগ পর্যন্ত পজিটিভ ছিল, 90 ডিগ্রিতে 0 ছিল, এবার 90-র চেয়ে বেশি আর কত ডিগ্রি পর্যন্ত নিব? 180 পর্যন্ত। হ্যাঁ জি স্যার। এইটুকু যদি কেউ ক্লিয়ার হয় তাহলে তো আর সে কোনো বিষয়ে প্রবলেম ফিল করবে না। থিটার মান, ঋণাত্মক কাজের ক্ষেত্রে থিটার যে লিমিট সেটা কয় ডিগ্রির চেয়ে বড় হবে? 90 ডিগ্রির চেয়ে বড় হবে। আর কত ডিগ্রির চেয়ে ছোট হবে? শুধু ছোট নাকি সমানও হতে পারবে? তাহলে সমানও হতে পারবে। হ্যাঁ, 180। এই অবস্থায় যখন বল এবং সরণ কাজ করবে তখন সে কাজকে বলবো আমরা ঋণাত্মক কাজ। তো বল আমি প্রয়োগ করলাম গো এদিকে একটা বস্তুরে, এদিকে বল দিলাম, বস্তু এখানে আছে, 90 ডিগ্রির চেয়ে বেশি কোণ বলতে এইদিকে আমার প্রযুক্ত বল, সে যদি এইদিকে যাইতো তাহলে কয় ডিগ্রি কোণ ধরতাম? 90। আর 90-র চেয়ে বেশি কোণ মানে এইদিকে, নাকি বলো? ঠিক বলেছি? তাহলে এখানকার কোণটা প্রযুক্ত বলের ডিরেকশন এদিকে, আর সরণ যদি এদিকে হয় তাহলে কোণের মান থিটা ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি। না, বুঝতে পারো নি? বল এদিকে দেওয়ার পরে কোনো বস্তু এদিকে চলে আসবে? সম্ভব? তাহলে এটাও আপেক্ষিক। কিভাবে বর্ণনা করে? বলে যে দেয়ালে একটি ধরে নাও রাবার নিক্ষেপ করলো বা ক্রিকেট ছোট গোলক নিক্ষেপ করলাম, তাহলে আমি দিলাম তো এদিকে নিক্ষেপ করেছি আর বস্তু আবার আমার দিকে ফিরে আসলো, তাহলে এই কাজটা ঋণাত্মক কাজ। এমনি এমনি চলে আসলো, তাহলে আমার দেয়া বল অনুযায়ী ওই বস্তুটি দেয়ালে গিয়েছে, তাহলে এখানে ধনাত্মক কাজ। দেয়ালে গিয়ে আঘাত করার পরে দেয়াল তাকে কি দিয়েছে? প্রতিক্রিয়া। ওই প্রতিক্রিয়া বলের জন্য সে এদিকে ফিরে আসছে, তো দেয়াল যেদিকে প্রতিক্রিয়া দিয়েছে ও সেদিকে আসছে, তাহলে দেয়ালের সাপেক্ষে আবার কাজ ধনাত্মক।
তাহলে কিভাবে বলতে হবে যে আমি যে প্রাথমিকভাবে বলটাকে ছুঁড়েছিলাম সেই বলের সাপেক্ষে কাজ হলো ঋণাত্মক। বুঝছো তো? ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে মনে রাখবা যে প্রযুক্ত বলের সাপেক্ষে কাজ সর্বদা ধনাত্মক। কিন্তু বিপরীত অবলিক প্রতিক্রিয়া কোনো বলের সাপেক্ষে কাজ কি হয়? ঋণাত্মক হয়। কনসেপ্ট কিছুটা ক্লিয়ার হলে এটার এবার তুমি বুঝতে পারবা এরকম একটা উদাহরণ দিয়ে। লিখে ফেলো। 1 মিনিট, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। হচ্ছে? কি করছিলে এতক্ষণ তুমি? লাইভ বয় ইউজ করবা। লাইভ বয়ের অ্যাড দেখো নি? কি যেন মন্টি না বন্টি না কি নাম? বান্টি। হ্যাঁ, কি রে বান্টি, তোর সাবান স্লো নাকি রে? হ্যাঁ, ধুতেই থাকো ধুতেই থাকো ধুতেই। অনেকদিন থেকে টিভি দেখা হয় নাই। শোনাও, মানে এক ফেসবুক আর ইন্টারনেট এটাই জীবনকে এত সুন্দরভাবে ছেয়েছে যে আরো কোনো ধরনের ধরে নাও বিনোদনে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। ঋণাত্মক কাজের উদাহরণ ওই ঋণাত্মক কাজের উদাহরণ হ্যাঁ। অভিকর্ষ বলের সাপেক্ষে আমরা চিন্তা করি। দেশে যাওয়ার ভালোবাসার পৃথিবী, লাভলি আর্থ। না ঠিকই তো, পৃথিবীটা আসলে একটা গ্রহই, কিন্তু মানুষজন মাঝে মাঝে এর এতই বেশি আঁকড়ে ধরে। এই পৃথিবী পৃষ্ঠের উপরে কোন একটি বডি আছে, এম ভরের, ধরে নাও 500 কেজি ভরের একটা ব্লক। কত কেজি? 500 কেজি। এই 500 কেজি ভরের ব্লকটাকেও উপরের দিকে তুলতে হবে, ক্রেন দিয়ে তুলবে, অথবা সেই মিশরীয় যে ফারাওরা ছিল না, যারা পিরামিড বানিয়েছে, ওই ফারাওরা নিশ্চয় আমাদের মতো এত শক্তিশালী ছিল না। আমাদের হয়তো এক একজনের 20 গুণ শক্তিশালী ছিল, নাকি বলো? তারা এরকম হয়তো বড় বড় জিনিস তুলে এরকম পিরামিড বানায় ফেলছে। আমাদের মতো হলে পিরামিড বানাই দেওয়ার তো পারতো না। আচ্ছা, যা হোক, ওইটা আলাদা ব্যাপার। এই 500 কেজি ভরের জিনিসটিকে তুমি যখন উপরের দিকে কোনো কিছু দিয়ে তুলবে, অথবা এটি যদি 5 কেজির হতো তাহলে আমি তুলতে পারতাম। এই 5 কেজি বিবেচনা করে চিন্তা করো যে একে এখানে তুললাম। আমার প্রযুক্ত বল, আমি যে বল দিয়েছি অ্যাপ্লাইড ফোর্স এফ অফ এ, তার ডিরেকশন কোন দিকে? উপরে। বস্তুর সরণ ঘটেছে কোন দিকে?
উপরের দিকে। বল আর সরানোর মধ্যে কোণ কয় ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে এখানকার কৃত কাজ ডব্লিউ ইজ পজিটিভ, বাট ওই বস্তুরে ছেঁচড়ার মতো নিচের দিকে টানে কে? অভিকর্ষ বল। এই অভিকর্ষ বল ডব্লিউ গ্র্যাভিটি ফোর্স, সেই অভিকর্ষ বল হবে বল ইন্টু অভিকর্ষ স্তর। কোন দিকে টান দেয়? নিচের দিকে। ও যত উপরে যাক অভিকর্ষ বল তারে কোন দিকে টানে? মানে ওর প্রতি মায়া ছাড়ে না। তাহলে এই যে অভিকর্ষ বল এফ অফ জি, তার ডিরেকশন কোন দিকে? নিচে। আর সরণ কোন দিকে? উপরে। হেয়ার দেয়ার ইজ থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, দেন ডব্লিউ উইল বি নেগেটিভ। বুঝতে পেরেছো? তাহলে কোন বলের সাপেক্ষে ঋণাত্মক হইল? এটা অভিকর্ষ বলের সাপেক্ষে। তাই বাস্তবে কোনো বলের দ্বারা ঋণাত্মক কাজ পাওয়া যায় না, অন্য কারো সাপেক্ষে ঋণাত্মক কাজ পাওয়া যায়। হ্যাঁ, এইটা ঠিক মতো অনুধাবনে ব্যাখ্যা করতে পারলে 2 মার্ক পাবেন, আদার উইল বি নট। ঠিক আছে, আমরা এটা দিতে খুব পছন্দ করি যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক ব্যাখ্যা করো, অথবা ঋণাত্মক কাজ ব্যাখ্যা করো। তখন উদাহরণ দেওয়ার সময় কি সব আজগুবি আবল তাবল লিখে, খুব কম জনই পারফেক্ট লিখে। আর যখনই পারফেক্ট লিখে তখনই মনটা একদম খুশি হয়ে ওরা 2-2 জায়গায় আরো বেশি দিতে পারলে দিতাম। বুঝছো তো? তাহলে জিনিসগুলো বুঝে বুঝে মাথায় নিতে হবে। হ্যাঁ, তো অনেকে গাণিতিক প্রবলেমে ফোকাস দিতে দিতে তার ভান্ডার এতই দুর্বল থাকে যে সে ক পারে না, সে খ পারে না, কিন্তু ক আর খ গুলো মিলিয়ে 5টা সৃজনশীলে মোট 3 করে 3 5 15। এই 15 যদি কোনো কারণে ওকে কোনো স্যার দয়া না করে তাহলে ও 50-এর মধ্যে অলরেডি কত হাওয়া? 15। আর যার এই কনসেপ্টগুলো নাই, এই কনসেপ্টগুলোর উপরে রিলেট করে বেশিরভাগ তোমার এমসিকিউ হবে। এমসিকিউগুলো তো বেশিরভাগই জ্ঞানমূলক, অনুধাবনমূলক। তাহলে ওগুলোতে আবার ওর তখন একটা দুর্বল পারফরমেন্স থাকবে। ওইখানে গিয়ে দেখা গেলো যে সে মাশাআল্লাহ আবার হয়তো 7-8 মার্ক খোয়া গেল। আলটিমেটলি সে দেখা গেলো 20 মার্কের একটা ঝুঁকিতে থাকবে। তারপরে সে ভালো আছে। কিভাবে ভালো থাকা সম্ভব 20 মার্কের ঝুঁকিতে থেকেও? বুঝতে পেরেছো? তারপরেও মনে মনে সে ভাবছে যে মেডিকেল কোনো কারণে ছুটে গেল, ইঞ্জিনিয়ারিং ছুটবে না। ইঞ্জিনিয়ারিং যদি ছুটে যায় তারপরেও অমুক বংশের মেয়ের সঙ্গে বিয়ে আমার হবেই। হ্যাঁ, মানে ওর পজিটিভ চিন্তা জীবনে শেষ হয় না। হয়েছে, টুডে ইজ এন্ড। নেক্সট ক্লাসে যা পড়ার পড়বো। হ্যাঁ।